আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এ যাবৎকালে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, শনাক্ত ৭,০০০-এর কাছাকাছি, মৃত্যু আরও ৫০ জনের। মহামারীর মধ্যে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা, কেন্দ্রে ঢুকতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। হেফাজতের নামে তাণ্ডব হলেও যুক্ত ছিল বিএনপি জামাত, বললেন হাসান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭ মামলা। বাবুনগরীর বিরুদ্ধে হেফাজতের তহবিল আত্মসাতের অভিযোগ, লাখ লাখ টাকার হিসাব নেই। স্বাধীনতার ৫০ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই জাতির পিতার ভাস্কর্য, দায় অস্বীকার করছেন না উপাচার্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। প্রতিদিনের রেকর্ড ভাঙছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সংক্রমিত শনাক্ত হয়েছে ৬,৮৩০ জন আর মারা গেছেন ৫০ জন। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ২৯,৩৩৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩.28%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিন। গত ২৪ ঘন্টায় দেশে ২২৬টি আরটিপিসিআর ল্যাবে ৩০,২৯৩টি নমুনা সংগৃহীত হয়েছিল। পরীক্ষায় পাওয়া তথ্যমতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬,৮৩০ জন। শনাক্তের হার ২৩.28%। এই সময়ে করোনা সংক্রমণে মারা গেছে ৫০ জন। মৃত্যুর হার ১.৪৭ আর সুস্থ হবার হার হল ৮৭.৬৪। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারিতে করোনা শনাক্ত ছিল ২১,৬২৯ জন, ফেব্রুয়ারিতে ১১,০৭৭ জন, আর মার্চে এই সংখ্যা পৌঁছে ৬৫,০৭৯ জনে। প্রথম ২ মাসের চেয়ে দ্বিগুণ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয় মার্চ মাসে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনগণকে মাস্ক ব্যবহার ও বিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ তাদের। মোহাম্মদ নুরুন্নবীর আরেকটি রিপোর্ট। করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। গেল বছর জুন জুলাই ছিল প্রথম তরঙ্গের চূড়ান্ত অবস্থা। দ্বিতীয় ঢেউয়ের শুরুই হয়েছে সে সময়ের চেয়ে বেশি তীব্রতা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে শনাক্তের হার ঊর্ধ্বমুখী। সংক্রমণের সাথে সাথে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বাড়তি রোগী সামলাচ্ছে হাসপাতালগুলো। সাধারণ সেবার পাশাপাশি চাপে পড়েছে আইসিইউ এবং অক্সিজেন সেবা। করোনা নিয়ন্ত্রণে এরই মধ্যে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অতটা স্পষ্ট নয়, তাই এই নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন কঠিন। সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে। মাঠের দৃশ্য বলছে স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন মানুষ। করোনা সংক্রমণের ১ বছরে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও মানুষের আচরণের পরিবর্তন সম্পর্কে জানালেন এই বিশেষজ্ঞ। আমরা ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি যেটা ১ বছর আগে আমরা মার্চ এপ্রিল মাসের দিকে দেখেছিলাম। তার থেকে তো কোনো পরিবর্তন দেখছি না। আমরা তো স্ট্রাকচার পরিবর্তন করি নাই। আবার মনে করেন যে সেখানে সীমিত হচ্ছে কি হচ্ছে না, নাকি অসীম লোকজন সেখানে চলে যাচ্ছে, সেটা তদারক করার জন্য দায়িত্ব কার? দ্বিতীয় তরঙ্গের মূল সমস্যা কমিউনিটি ট্রান্সমিশনে চলে গেছে ইউকে ভ্যারিয়েন্ট। তাই সংক্রমণ রোধে বিদেশ থেকে আসা মানুষদের কোয়ারেন্টাইনে রাখা আর সমাধান নয়। মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর কড়াকড়ি জরুরি, মত বিশেষজ্ঞদের। তবে ইন জেনারেল কেউই বাসার বাইরে যাবে না। যদি যেতে হয় ৩ ফিট থেকে ৬ ফিট বা ১ মিটার থেকে ২ মিটার দূরত্ব আপনাকে বজায় রাখতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, হাত ধৌত করবেন। সংক্রমণ বাড়ার পাশাপাশি সংস্পর্শে আসা শনাক্ত করার মতো জনবল নেই স্বাস্থ্য অধিদপ্তরের। তাই ভেরিয়েন্টের গতিবিধি পর্যবেক্ষণ সহ প্রতিদিনই নির্দিষ্ট হারে জিনোম সিকোয়েন্সিং এর পরামর্শ বিশেষজ্ঞদের। যেটাকে আমরা ভ্যারিয়েন্ট সার্ভেইলেন্স করা প্রয়োজন এবং মিউটেশন
সার্ভিলেন্স করা প্রয়োজন, যেখানে নাকি আমাদের রেকর্ড ডাটাগুলো থাকবে। ডেইলি আপনার ৬,০০০ মানুষ শনাক্ত হচ্ছে, আপনি ৬,০০০ মানুষের থেকে স্যাম্পলিং করে ৪০০-৫০০ মানুষকে আপনি জিনোম করেন, সিকোয়েন্স করেন। ইটস ভেরি এক্সপেন্সিভ, আমি আবারও বলছি, বাট নট ইম্পসিবল। টিকা কার্যক্রমের পরিধি বাড়ানো গেলে সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুর ঝুঁকি কমবে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর মাঝেই হয়ে গেল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। চিকিৎসক হতে আগ্রহীদের কেন্দ্রে ঢুকতে ছিল না শারীরিক দূরত্ব মানার বালাই। নিষেধাজ্ঞার পরও কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রায় ১.১ লাখ পরীক্ষার্থীর মধ্যে রাজধানীতে ছিলেন ৪৭,০০০। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানীতে সংক্রমণের উচ্চ হার, তাই নির্দিষ্ট সময়ের বেশ আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে আসার নির্দেশনা ছিল। তারপরও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শারীরিক দূরত্ব ধার যে কেউ ধারছেন না, এই চিত্রই তা বলে দেয়। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা প্রায় গায়ে গা ঘেঁষেই প্রবেশ করেছে কেন্দ্রে। প্রস্তুতির থেকে আসলে একটি ভয় তো থেকেই যাচ্ছে, কোভিডের কারণে কোনো সোশ্যাল ডিস্টেন্স নাই, তো পুরোটা একটা মেসাগার হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে পরীক্ষার্থী ছাড়া আর অন্য কাউকে জমায়েত না হওয়ার অনুরোধ জানিয়েছিল প্রশাসন। তারপরও কে শোনে কার কথা? পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছে তখন বাইরে অভিভাবকদের গা ছাড়া ভাব। এত প্যান্ডেমিক একটা অবস্থায় আসলে এমন একটা সিচুয়েশন আমরা দেখবো, আসলে আমরা আনএক্সপেক্টেড। গেটে কোনো বাধা নাই, সকল মানুষ ঢুকতেছে, যার জন্য আমিও ঢুকে পড়ছি। আবেগে চলে আসছে, আর এটা কোনো ব্যাপার না। এই দেশের মানুষ সহজই, যেমন সোশ্যাল আর্টস বিল্ডিং, এই বিল্ডিংটা তো আমরা চিনি না, স্টুডেন্ট আরও চিনবে না, এই জন্য এটাকে আমরা ওখানে কোনো সাইন রাখা উচিত ছিল। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এটা তো মন্ত্রণালয়ের ডিসিশন, আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এটা সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করছি। পুলিশ জানায় অভিভাবকরাই সামাজিক দূরত্বের বিষয়ে উদাসীন। অভিভাবকরা একটু সমস্যা করছে যে তারা এই স্টুডেন্টদের সাথে সামনে চলে আসার চেষ্টা করছে, তো আমরা যতটা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের ফোর্স দিয়ে তাদেরকে বুঝিয়ে দূরে সরিয়ে রাখতে। এবার ১,২২,০০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক তাণ্ডব হেফাজতের নামে হলেও এর সঙ্গে বিএনপি জামায়াত যুক্ত ছিল, এ কথা বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব ইসলামের উপর কালিমা লেপন করেছে। হামলাকারীরা বাংলাদেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই কাজগুলো যারা করছে তারা হচ্ছে ১৯৭১ সালে হানাদার বাহিনীকে বাংলাদেশে যারা গণহত্যা চালানোর জন্য সহায়তা করেছিল, সেই অপশক্তিরই পরবর্তী প্রজন্ম। এইভাবে ইসলামের কথা বলে আসলে ইসলামের উপর কালিমা লেপন করা হচ্ছে। এই অপশক্তিকে রুখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরও ৭টি মামলা হয়েছে। এ নিয়ে মোট মামলা ১৯টি, গ্রেফতার ২৪ জন। বৃহস্পতিবার রাতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলাগুলো দায়ের করেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। তারা প্রেস ক্লাব এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বলেন, সাংবাদিকদের উপর আঘাত মানে গণতন্ত্রের উপর আঘাত করা। স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অগ্নিসংযোগ স্বাধীনতার মূলে আঘাত করার শামিল বলেও মন্তব্য করেন ফরিদা ইয়াসমিন। অন্যদিকে বিকেলে শহরে হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি থাকলেও তা বর্জন করেন স্থানীয় সংবাদকর্মীরা। এবার পুলিশের উপর হামলা চালিয়েছে হেফাজত কর্মীরা। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ জানায়, হেফাজত কর্মীরা ঢাকায় ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা চালায়। বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে হেফাজত কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে পুলিশসহ ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হেফাজতের তহবিল থেকে টাকা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে। বিভিন্ন ব্যক্তির দেয়া লাখ লাখ টাকার কোনো হিসাবই দেননি বাবুনগরী গংরা। অভিযোগটি সামনে এনেছেন হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব ও অডিটর মাওলানা সালিমুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। 2010 সালে সরকারের নারী নীতির বিরোধিতা করে চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিষ্ঠা হয় হেফাজতে ইসলাম। জন্মলগ্ন থেকেই জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু। 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ সরব হয়। আর গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে আলোচনায় আসে হেফাজত। সে সময় থেকেই নানা বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত জুনায়েদ বাবুনগরী। তার ইশারায় শাপলা চত্বর কাণ্ড। সে সময় হেফাজতের তাণ্ডব দেখে বাংলাদেশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিছুদিন নীরব থাকলেও আবারও বিষ দাঁত বের করেছে বাবুনগরীরা। এবার এই বাবুনগরীর বিরুদ্ধে লাখ লাখ টাকা তসরুফের অভিযোগ এনেছেন খোদ হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিমুল্লাহ। বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা 50 লাখ টাকা দিয়েছিলেন। সেই টাকার কোনো হিসাব পাওয়া যায়নি বলে জানান তিনি। 5 এপ্রিলের ঘটনার ভিতরে এই যে সাদেক হোসেন খোকার হাতে 50 লক্ষ টাকার হিসাব করে আইন তো হেফাজতের অডিটর 50 লক্ষ টাকা হেফাজতের জ্ঞানদিক দিক না। চিকিৎসার জন্য নেয়া টাকা আর প্রয়াত আল্লামা শফির দেয়া 25 লাখ টাকা কোথায় গেল তা নিয়েও প্রশ্ন তোলেন মাওলানা সলিমুল্লাহ। হাসপাতালের ভিতরে আসিলেন 20 লক্ষ নিয়ে যে আমার চিকিৎসা বাবদ গিয়ে এই 20 লক্ষ নিয়ে এই পর্যন্ত দিও না। আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি 25 লক্ষ নিয়ে যে ক্যাশ দিয়ে এই ক্যাশই কি খানা খাতার ভিতরে জমাই না। তার দাবি বাবুনগরী সংগঠন নিয়ে খেলাধুলা করছেন আর এর পরিণাম ভয়াবহ হবে বলেই মনে করেন তিনি। দীপু সারোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। যেখানে ভাষা আন্দোলন থেকে বাঙালির মুক্তির সংগ্রাম রচিত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ হয়নি স্বাধীনতার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। স্বাধীনতার 50 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই মহান এই ছাত্রের ভাস্কর্য নির্মাণ না হওয়ায় ক্ষোভ আছে ভাস্কর সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের। আর এতে কর্তৃপক্ষের দায় যে নেই তা অস্বীকার করছেন না উপাচার্য। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে যোগ দেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভাষা আন্দোলনের সূচনাও এই বিশ্ববিদ্যালয় থেকে। জেল থেকেও ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন ছাত্রদের প্রিয় মুজিব ভাই। বঙ্গবন্ধু 6 দফার সাথেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুকে মুক্ত করতে 69-এর গণ আন্দোলনে নেতৃত্ব দেয় এই বিশ্ববিদ্যালয়। এখানে ওড়ে প্রথম পতাকা। আর বাঙালিকে স্বাধীনতা এনে দেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বিশ্ববিদ্যালয় জুড়ে স্বাধীনতা স্মারক, অপরাজয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা সহ আরও অনেক ভাস্কর্য থাকলেও নেই স্বাধীনতার সেই মহানায়কের একক কোনো ভাস্কর্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছরে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য এই ক্যাম্পাসে নেই। স্বপ্রণোদিত হয়ে একটা ভাস্কর্য বসাতে চেয়েছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধায় আমরা সেটা করতে পারিনি। যার জন্য আমরা এই দেশ পেয়েছি, এই দেশের একটি স্বাধীনতার লাল পতাকা পেয়েছি, কিন্তু সে তার ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না, এটি কখনোই আমরা মেনে নিতে পারি না। এ নিয়ে ক্ষোভ আছে ভাস্করদের মাঝে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হয় নাই
এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই ব্যর্থতা বলতে হবে। এতদিনেও ক্যাম্পাসে জাতির পিতার ভাস্কর্য নির্মাণ না হওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় আছে বলে মনে করেন উপাচার্য। বঙ্গবন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, এই তিনটি আবার একই সূত্রে গাথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা অনেক। ক্যাম্পাসে জাতির পিতার দৃষ্টিনন্দন একটি ভাস্কর্য নির্মাণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থীদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। মৌসুমি ফলের সরবরাহ প্রচুর, দামে নেই স্বস্তি। চিনি, ভোজ্য তেলের বাজার আগের মতোই চড়া। করোনাকালের ছুটির দিনে জমজমাট বইমেলা, স্বাস্থ্যবিধি মানতে পাঠকদের প্রতি অনুরোধ। আমন্ত্রণ আমারও রাত 11:21 সংবাদে। ভোজ্য তেল, চিনি সহ বেশ কিছু পণ্যের দাম রমজানের আগেই বেড়েছে এক দফা। এর জন্য আন্তর্জাতিক বাজার দায়ী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মৌসুমি ফলের সরবরাহ প্রচুর, তবে দাম এখনও চড়া। মেহেদি হাসানের রিপোর্ট। ইফতার ও সেহরিতে একটু ভালো খাবার খেতে চান রোজাদাররা, আর এই সুযোগে আগেই বেড়েছে ডাল, ছোলা, ভোজ্য তেল ও চিনির দাম। ব্যবসায়ীদের দাবি আন্তর্জাতিক বাজারেই এসব পণ্যের দাম চড়া। চিনির দাম আর তেলের দাম, এই দুইটা জিনিসের দামই বাড়ছে। এছাড়া বাজার আর কোনো বাজারের কোনো জিনিসের উপর কোনো দ্রব্যমূল্যের উপর কোনো প্রভাব পড়ে নাই। চিনি বেশি হলে খোলাটা হলো যে 68, প্যাকেট জাতীয় যেটা হেডা কষ্ট হলো 78 টাকা কোম্পানির রেট। ইফতারে একটু ফলও চাই। খেজুর, আপেল, আঙ্গুরের পাশাপাশি তরমুজ, বাঙ্গির মতো মৌসুমি ফলের সরবরাহ প্রচুর, কিন্তু এসবের দামও চড়া। মাসখানিকের মধ্যে যেরকম দাম আছে ওই রকম দামই আছে, আর আশা করা যায় এবার খেজুরের দাম বাড়বে না। একটা বাঙ্গি পরে মনে করেন যে 80 টাকা, 100 টাকা, আর তরমুজ হলো আপনার 30 টাকা কেজি। 400 টাকা তো অবশ্যই খাওয়া যাবে না, কারণ যারা নিম্ন স্তরের তো কেনার সামর্থ্য নাই। তবে সংযমের মাসে বাজার নিয়ন্ত্রণে থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। এক শ্রেণী ব্যবসায়িক আছে যারা রমজান মানে তাদের মুনাফা। সরকার বাজার যদি নিয়ন্ত্রণে আনতে পারতো তাহলে আমরা যারা রোজা রাখি এভাবে ভালোভাবে চলতে পারতাম আর কি। এদিকে শীত শেষ হলেও এবার টমেটো, বেগুন, শসার মতো সবজির দাম এখনো অনেক কম। সবজি মোটামুটি আগের দামে এখানে আছে, বাড়ানো। বেগুনের দাম হচ্ছে 30 টাকা, শসাও 30 টাকা, লেবু আছে 60 টাকা, 80 টাকা হালি। ব্রয়লার মুরগির দাম বেড়েছে শবে বরাতের আগেই, তবে গরু, খাসির মাংস এবং সব ধরনের মাছের দাম আছে আগের মতোই। 150 থেকে 60 টাকা। মাঝখান দিয়ে সবরাতের আগে দাম বেশি ছিল, অনেক বেশি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিরাপদ খাদ্য চাই সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, খাদ্যে ভেজালকারীরা নীরবে মানুষ হত্যা করছে। তাই এসব ভেজালকারীদের সামাজিকভাবে বয়কট এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। সারা দেশে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখারও দাবি ওঠে মানববন্ধন থেকে। আগামী 5 বছরে বাংলাদেশের কৃষি হবে সম্পূর্ণ ডিজিটাল, চাষাবাদ হবে যান্ত্রিক পদ্ধতিতে। দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড 2020 প্রদান অনুষ্ঠানে এ কথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শুক্রবার বিকেলে দীপ্ত টেলিভিশন আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কৃষি উদ্যোক্তা, উদ্ভাবক, কৃষক এবং খামারিদের মধ্য থেকে সেরা 10 জনের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী। এক ফসলি জমিতে ধানের পাশাপাশি আরও 8 জাতের সবজি চাষ করে সেরা কৃষকের পুরস্কার পান ফেনী জেলার রুবেল, আর হবিগঞ্জের বদমিয়া পেয়েছেন সেরা সবজি চাষির পুরস্কার। পৃথক সড়ক দুর্ঘটনায় পাবনা, দিনাজপুরের নবাবগঞ্জ, জয়পুরহাট ও মৌলভীবাজারের রাজনগরে 6 জনের মৃত্যু হয়েছে। পাবনা সদরের তারিবাড়িয়া বাজার এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে একজন। সকাল 9টার দিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়। দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নবাবগঞ্জ উপজেলা তাবলিগ জামাতের আমির মাওলানা ফজলুল হকের মৃত্যু হয়েছে। নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাটের তেঁতুলতলিতে ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম নামে এক সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয় তার ছেলে সিয়াম। মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা বাগান এলাকায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত হয় আরও এক মোটরসাইকেল আরোহী। কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ৩ জন রোহিঙ্গা দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গত রাত ২:৩০টার দিকে কুতুপালং বাজারে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ভোর 5:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উখিয়ার 10 নম্বর ক্যাম্পের আনসার উল্লাহ, ফরিদুল ইসলাম ও আয়াস নামে 3 জন দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। 7টি দোকান সম্পূর্ণ ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। ছুটির বিকেলে জমে ওঠে অমর একুশে গ্রন্থমেলা। করোনাকালের মেলায় জমজমাট আড্ডায় মাতেন প্রকাশক, লেখক, পাঠকরা। প্রাণের টানেই মেলায় আসা বলে জানান পাঠকরা। আর প্রকাশকরা বারবারই ক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনুরোধ করছেন। এর আগে ছুটির সকালে বাবা মায়ের হাত ধরে মেলায় আসে শিশুরা। মফিউর রহমানের রিপোর্ট। ছুটির বিকেলে অনেকটাই জমজমাট গ্রন্থমেলা প্রাঙ্গণ। মহামারীকালের মেলায় ছিল না উপচে পড়া ভিড়। মেলায় আসছেন লেখকরা। করোনার দুঃসময় মেলায় এর চেয়ে বেশি পাঠক আশা করছেন না তারা। এইবারে মেলাটা আসলে যেহেতু দেশে সারা বিশ্বেই একটি মহামারী চলছে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। পাঠকরাও আসছেন, পছন্দের বই দেখতে ঘুরছেন স্টলে স্টলে। তবে স্বাস্থ্যবিধি মেনেই স্টলগুলোতে যেতে হচ্ছে পাঠকদের। মেলা হয়েছে, আমরা সীমিত আকারে হওয়াতে আমরা খুশি। দূরত্ব মেনটেন করার চেষ্টা করতেছি। এটা স্যানিটাইজার আছে ব্যাগে, এটা। প্রকাশকরাও ভীষণ সচেতন। স্বাস্থ্যবিধি মেনেই পাঠকদের বই সংগ্রহের আহ্বান জানাচ্ছেন তারা। মাস্ক না থাকলে আমরা অবশ্যই তাকে সতর্ক করছি যে অবশ্যই আপনি মাস্ক পরুন, নিজে সতর্ক হন। বই বিক্রি করছি, কিন্তু আমরা 90% স্বাস্থ্যবিধি মানা দেখতেছি। মেলায় উন্মোচন মঞ্চে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিভিন্ন লেখকের বইয়ের মোড়ক উন্মোচন। এর আগে মেলার 16তম দিনে সকালটায় খুব একটা ভিড় ছিল না। এবার শিশুপ্রহর না থাকলেও নতুন বইয়ের খোঁজে বাবা মার হাত ধরে আসে খুদে পাঠকরা। কাঠবিহারি কাঠবিহারি পেয়ারা তুমি খাও, গোলমরি খাও। স্টলে ঘুরে ঘুরে পছন্দের বই খুঁজে নেয় তারা। এনসাইক্লোপিডিয়া আর কমিক বই অনেক পছন্দ করি। আমি ভূতের বই কিনছি, হাসির বই কিনছি। সায়েন্স ফিকশন ভালো লাগে, গোয়েন্দা গল্পও ভালো লাগে। সায়েন্স ফিকশন, গোয়েন্দা উপন্যাস, এগুলো আমার মজা লাগে খুব। বই কেনার আনন্দ থাকলেও এবার শিশুপ্রহর না থাকার দুঃখ আছে শিশুদের মনের কোণে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। চাঁদপুরের অভয়াশ্রমে অবাধে জাটকা নিধন, ইলিশ রক্ষায় অভিযান চলার দাবি প্রশাসনের। মিয়ানমারে ওয়্যারলেস ইন্টারনেট সেবা বন্ধ, গেরিলা বিক্ষোভের ঘোষণা জান্তা বিরোধীদের। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। চাঁদপুরে পদ্মা মেঘনায় অভয়াশ্রমে চলছে ইলিশ নিধন। স্থানীয় জেলেরা বলছেন বহিরাগতরা এসে নিধন কাজ করছে, জাটকা নিধন করছে। তবে প্রশাসনের দাবি ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ইলিশ রক্ষায় প্রতি বছরের মার্চ এপ্রিল এই 2 মাস পদ্মা মেঘনায় সকল প্রকার মাছ ধরায় থাকে নিষেধাজ্ঞা। মতলব উত্তর সাতনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। স্থানীয় জেলেরা নদীতে না নামলেও বিভিন্ন অঞ্চলের জেলেরা চাঁদপুরের নদীতে প্রতিদিন মাছ ধরছে। এই এতুটুকু জাটকা মাছটি ধরে লিয়ে যায়, এটি তো মনে করেন এই যে আমাকে মোটা চালারে আমাকে লাখ লাখ টাকা চালানের এটির ক্ষতি হয়। সরকারে আমাকে চালও ঠিক মতন যায়, কিন্তু আমরা চাল পাই না ঠিক মতন। সরকার 2 মাস অভিযান দিছে, আমরা সরকারের অভিযান মাইনা আমরা আমাদের কার্যক্রম বন্ধ চলতেছে। নিষেধাজ্ঞার সময় নানা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় জেলেরা। কোনো কাজ নেই, আমাদের কোনো চাকরি বাকরি নেই, আমরা মুড়ি কোনো তার চাকরি দিব না সরকার, আমরা কাজ করে যান বাঁচাইতে করে খাইতে দেনা দেনা আছে বহুত। এই হিসেবে ঘরের চাল নেগা চাইতে তো হইব, খাইতে তো হইব।
মৎস্য অফিস ও নৌ পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে প্রশাসন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জনকে বিভিন্ন মাত্রায় জেল এবং জরিমানা করা হয়, আর জাটকা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে প্রচার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত প্রচেষ্টা চালানোর কথা জানান মৎস্য কর্মকর্তা। তাদেরকে মোটিভেশন, জনসভা, মাইকিং, প্রচারণার সাথে সাথে তাদেরকে উদ্বুদ্ধ করার সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যাতে করে আমাদের এই জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধিকে কোনোভাবে ব্যাহত করতে না পারে। জেলা মৎস্য অফিসের তথ্য বলছে নিষেধাজ্ঞা অমান্য করায় এ পর্যন্ত 171 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে 1250 টন জাটকা ও 53.5 লক্ষ মিটার কারেন্ট জাল। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। অর্থনীতি পুনরুদ্ধারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের $2 ট্রিলিয়নের বেশি ডলারের নতুন প্যাকেজ ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারের সূচক রেকর্ড উচ্চতায় উঠেছে। জাপানের টোকিও এবং দক্ষিণ কোরিয়ার সিউলে এরই মধ্যে 1% বেড়েছে শেয়ার বাজারের সূচক। সাংহাইতেও ইতিবাচক অবস্থা। বিনিয়োগকারীরা জানান বাইডেনের নতুন প্যাকেজে বড় একটি অংশ রয়েছে অবকাঠামোগত উন্নয়নের জন্য। করোনা পরিস্থিতির মধ্যে এ প্যাকেজ ঘোষণা বিনিয়োগকারীদের নতুন করে উৎসাহিত করেছে। এক প্রজন্মের জন্য বাইডেনের প্যাকেজ ঘোষণার পরই মার্কিন সূচকের ইতিবাচক পরিবর্তন হতে থাকে। দীর্ঘ আলোচনা, সমালোচনা ও সংশয়ের অবসান ঘটিয়ে মুক্তি পেল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জৈবতী কন্যার মন। নাট্যাচার্য সেলিম আলদিন রচিত জৈবতী কন্যার মন নাটককে বড় পর্দার জন্য চলচ্চিত্র বিন্যাস, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক নার্গিস আক্তার। সরকারি অনুদান ও বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সহযোগিতায় চলচ্চিত্রটির শুটিং শেষ হয় গত বছর। তারপর নানা প্রতিকূলতায় আটকে ছিল মুক্তি। অবশেষে আজ থেকে ঢাকার 3 এবং খুলনা, মানিকগঞ্জ, টাঙ্গাইলের মধুপুর ও নাগরপুর আর পাবনা মিলিয়ে মোট 8টি হলে মুক্তি পেল চলচ্চিত্রটি। ছিলাম যেমন তেমন এখন যে পাগল। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এই যাবৎকালে করোনার সংক্রমণের নতুন রেকর্ড, শনাক্ত 7,000-এর কাছাকাছি, মৃত্যু আরও 50 জনের। মহামারীর মধ্যে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা, কেন্দ্রে ঢুকতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। হেফাজতের নামে তাণ্ডব হলেও যুক্ত ছিল বিএনপি জামাত, বললেন হাসান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ায় আরও 7 মামলা। বাবুনগরীর বিরুদ্ধে হেফাজতের তহবিল আত্মসাতের অভিযোগ, লাখ লাখ টাকার হিসাব নেই। স্বাধীনতার 50 বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই জাতির পিতার ভাস্কর্য, দায় অস্বীকার করছেন না উপাচার্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।